বিজিবির সঙ্গে স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানে বিএসএফ কাঁটাতারের বেড়া এবং স্থাপনা নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হলেও এই নিয়ে ছড়াচ্ছে উত্তেজনা। নতুন করে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে টানাপোড়েন। ভারতকে গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতা মেনে নিয়ে সংকট নিরসনে উচ্চ পর্যায়ে সমঝোতার পরামর্শ বিশ্লেষকদের। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন, পালিয়ে ভারতে আশ্রয় নেন পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। টানাপোড়েনও শুরু ঢাকা দিল্লি সম্পর্কে। ৬ মাসে নানা ইস্যুতে দুই দেশের সম্পর্ক ৫৩ বছরের মধ্যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হলেও বাস্তবতা ভিন্ন। এরই মধ্যে নতুন করে সীমান্তে উত্তেজনা শুরু। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ২ কিলোমিটার এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া, নওগাঁর ধামুইরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকায় ২০০ বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণে বাধা, চলমান উত্তেজনার মধ্যে ভারতের নতুন উস্কানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের বাংকার নির্মাণ। একই এলাকায় শুক্রবার বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হন। এছাড়াও সীমান্তের বিভিন্ন স্থানে ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রশ্ন উঠেছে, আন্তর্জাতিক সীমানা আইনের লঙ্ঘন করে হঠাৎ কেনই বা সীমান্তে উত্তেজনা তৈরি করতে চাইছে ভারত? জুলাই বিপ্লবে আওয়ামী সরকারের পতনের পর ভারত এটা সহজভাবে মেনে নিতে পারেনি। তারই একটা হচ্ছে গিয়ে প্রতিফলন। আন্তর্জাতিক সীমানায় ১৫০ গজ নোম্যান্স ল্যান্ড থেকে ১৫০ গজের ভিতরে কোনো কিছু করা যাবে না। এটা তাদের যেমন প্রযোজ্য, আমাদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিবাদের মধ্যে স্থানীয় বাসিন্দারা জড়িয়ে গেলে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করে। পতাকা বৈঠকের পর পরিস্থিতি আপাতত শান্ত মনে হলেও সীমান্তের দুই পাড়েই এখনো টানটান উত্তেজনা। এটা কিন্তু কোনো সুখবর বয়ে আনবে না, বরং সম্পর্ককে আরো খারাপের দিকে নিয়ে যাবে। দ্বিপাক্ষিক ভাবে এটা সমাধান করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, কূটনৈতিক ভাবে এটার প্রতিবাদ যা করার তাই বাংলাদেশ করেছে। সীমান্ত আপাতত শান্ত থাকলেও সতর্ক অবস্থায় বিজিবি বিএসএফ। ভারতের সঙ্গে বাংলাদেশের বিশ্বের ৫ম দীর্ঘতম ভূমি সীমানা। বাংলাদেশের ৩০টি জেলার সঙ্গে দেশ দুটি ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ সীমানা ভাগাভাগি করে আসছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকদিনের উত্তেজনার পর সীমান্তে বেড়া নির্মাণ থেকে ভারত সরে আসায় শান্ত আছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতি। দুদেশের সীমানায় স্বাভাবিক টহল আছে বিজিবি বিএসএফ সদস্যদের। আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল মাহমুদ, জানাবেন যে এখন আসলে সীমান্ত পরিস্থিতি কিরকম? টানা কয়েকদিন আসলে উত্তেজনার পর বর্তমানে সেখানে কি পরিস্থিতি? দেখুন, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গত রোববার থেকে বুধবার পর্যন্ত যে উত্তেজনার ঘটনা ঘটে গেল বা যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল দুই দেশের দুই বাহিনীর মধ্যে, এমন পরিস্থিতি আসলে গত 4 দশকেও এমন কোনো পরিস্থিতি দেখেননি, এমনটাই আসলে এলাকাবাসী আমাদেরকে বলেছেন। অর্থাৎ এই একটা নজিরবিহীন উত্তেজনা, অর্থাৎ স্মরণকালের হচ্ছে যে সর্বোচ্চ পরিমাণ উত্তেজনা এখানে দেখা গেছিল। এরপরে আসলে দফায় দফায় যে পতাকা বৈঠক হয়েছে দুই বাহিনীর মধ্যে, এই দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর আপাতত আসলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা যেটা দেখেছি, চৌকা সীমান্তের ওপারে বিএসএফ স্বাভাবিক টহল দিচ্ছে, এই পারে আসলে বিজিবির সদস্যরা স্বাভাবিকভাবেই টহল দিচ্ছেন। তবে স্থানীয় মানুষ যেটা বলছেন যে অন্যান্য সময়ের চেয়ে আসলে সীমান্তে একটা থমথমে অবস্থা বিরাজ করছে। অন্যান্য সময় যে পরিস্থিতি থাকে তার চেয়ে একটু উত্তেজনাকর বা চাপা উত্তেজনা রয়েছে, এমনটাই আমাদেরকে জানিয়েছে সীমান্তের মানুষ। আপনাকে যেটা বলি যে সীমান্তে অর্থাৎ চৌকা সীমান্তে যে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারেনি বিএসএফ, সেখান থেকে 25 কিলোমিটার দূরে আজমতপুর সীমান্তে গত শুক্রবার রাতে আসলে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হন। সেই আহতর ঘটনাকে স্থানীয়রা বলছেন যে চৌকা সীমান্তে যেহেতু তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে বা পিছু হটতে হয়েছে, এরই প্রতিশোধ নিতে আজমতপুর সীমান্তে গুলি চালিয়েছে এবং বাংলাদেশকে আহত করেছে। অর্থাৎ একটা আগ্রাসী মনোভাব রয়েছে বিএসএফ এর মধ্যে, এমনটাই স্থানীয়রা বলছেন। আমাদের আসলে বিজেপি কর্মকর্তারাও বলছেন যে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যরা একেবারে কঠোরভাবে দায়িত্ব পালন করছেন, তারা কোনোভাবেই একটু ছাড় দিতে চান না। এই অবস্থায় আসলে বাংলাদেশিদের
সচেতনতামূলক, অর্থাৎ বাংলাদেশিদের বিজিবি পরামর্শ দিচ্ছে যাতে কোনোভাবে তারা সীমান্ত এলাকায় না যায় বা অবৈধ যে পারাপারের বিষয় রয়ে যায় সেই অবৈধ পারাপার না করে বা সীমান্ত এলাকায় না যায়, এমনটাই পরামর্শ দেওয়া হচ্ছে বিজিবির পক্ষ থেকে। আপনাকে আরেকটি বিষয় বলে রাখি, আমরা আসলে গত কয়েকদিন ধরেই সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এই যে ঘটনাগুলো ঘটে গেল, এটিকে আসলে বিএসএফ বা ভারতীয় নাগরিকদের উস্কানিমূলক আচরণ এমনটাই বলছেন সীমান্তের মানুষ। কারণ তারা যেটা বলছেন যে একই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট সহ বেশ কিছু সীমান্তে আসলে এরকম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, এটাকে তারা পরিকল্পিত এবং উস্কানিমূলক হিসাবেই চিহ্নিত করছেন। জি, ধন্যবাদ আপনাকে। ফয়সাল মাহমুদ জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। বান্দরবানে রোয়াংছড়িতে জুমে যাওয়ার পথে গুলিতে আহত হয়েছেন এক মারমা নারী। সকালে তারাসা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হেমাগ্রি পাড়ায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বজনরা জানান, উমেপ্রু রোববার বালাঘাট থেকে বাবার বাড়ি উপজেলার তারাছাতে বেড়াতে যান। আজ সকালে পাড়ার পাশে জুম খেতে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন তিনি। তার চিৎকার শুনে আশপাশের মানুষ তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। তবে গুলি কারা করেছে এই বিষয়ে সঠিক কোনো তথ্য কেউ জানাতে পারেনি। রাজশাহী আন্তনগর তিতুমির এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ৪ ঘন্টা পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল 6:30টায় নগরীর বেলপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী রেল স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, সকালে রাজশাহী থেকে চিলাহাটিগামী ট্রেনটি ছেড়ে যাবার কিছুক্ষণ পর বেলপুকুর এলাকায় লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনের দুটি চাকা লাইনের বাইরে চলে যায়। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন পৌঁছে কাজ শুরু করে। এই ঘটনার পর রাজশাহী স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেন চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকে। আবার রাজশাহীগামী ট্রেনগুলো মাঝপথে আটকা পড়ে। ৪ ঘন্টার উদ্ধার কাজ শেষে সকাল 10:30টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রামে আদালত চত্বরে হামলা ভাঙচুরের মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন ৬৫ আইনজীবী। সকালে অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট হাসান শাহরিয়ার তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকে আদালত প্রাঙ্গণে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বেলা 11:30টার দিকে ৬৫ আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। জায়গার অভাবে অনেক আইনজীবীকে শুনানি চলার সময় বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আসামি পক্ষের আইনজীবী রাজীব পাল জানান, নিহত আইনজীবী সাইফুল ইসলামের ভাই খান আলমের করা মামলায় আত্মসমর্পণের আবেদন করেন তারা। একই সঙ্গে তারা পেশাগত কাজ চালিয়ে যেতে পারবেন বলেও জানান তিনি। রাষ্ট্রপক্ষ সহ বিজ্ঞ আইনজীবীদের শুনানি অন্তে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 65 জন আইনজীবীকে চার্জশিট দায়ের পর্যন্ত 1000 টাকার বন্ধ জামিন মঞ্জুর করেছেন। বেশিরভাগ আইনেই অভিযোগই হচ্ছে কিন্তু কি বেলেবল সেকশন এবং এই সেকশনে লল্যান্ড কোর্ট 40 পর্যন্ত জামিন দিয়েছেন আজকে। কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে মাংস ব্যবসায়ী আলামিন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন লিটন সর্দার নামে আরেক যুবক। রোববার সন্ধ্যায় উপজেলার পশ্চিম রানাখুরিয়া চাঁদ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্থানীয় আসাদুলের কাছে মাংস বিক্রির 20,000 টাকা পেতেন আলামিনের বাবা রবিউল ইসলাম। রোববার বিকেলে টাকা চাইতে গেলে রবিউলের সাথে আসাদুলের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে সন্ধ্যায় আসাদুল এবং তার 2 ছেলে আকুল ও আকাশ সহ কয়েকজন মিলে রবিউলের ওপর হামলা চালায়। এ সময় আলামিন ও লিটন এগিয়ে এলে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। চাঁদপুরের মতলব দক্ষিণে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। সকালে উপজেলার নারায়ণপুর সাহারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সকালে স্ত্রী লাকি বেগমকে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী মোস্তফা মিয়া। পরে একই ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মোস্তফা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার ও আহত মোস্তফাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। স্ত্রী হত্যার ঘটনায় গ্রেফতার করে পুলিশ প্রহরায় তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নেত্রকোনায় কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধারের 2 দিন পর থানায় হত্যা মামলা হয়েছে। রোববার রাতে নিহতের স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান,
মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। সব দিক মাথায় নিয়ে তদন্ত করা হচ্ছে, তবে এখনো হত্যায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে এই ঘটনার ছায়া তদন্ত শুরু করেছে পিবিআই। শুক্রবার সকালে শহরের বড়বাজার এলাকায় নিজের বাসা থেকে উদ্ধার হয় নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায়ের মরদেহ। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি, নেই কোনো আটকও। এদিকে রোববার ওই ঘটনার জেরে স্থগিত করা হয়েছে উপজেলা বিএনপির সম্মেলন। রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনিবার্য কারণবশত 15 জানুয়ারি তাড়াইল উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত করা হলো। এর আগে রোববার সকালে বিএনপির সম্মেলন ঘিরে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন ও বিএনপি নেতা গিয়াস উদ্দিনের সঙ্গে বাগবিতণ্ডা ও পরে সংঘর্ষ হয়। এ সময় আবুল হাসান রতন সহ 4 জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আবুল হাসানকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত 3 জন ময়মনসিংহ মেডিকেলে ভর্তি আছেন। ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। শীত এবং সচেতনতার অভাবে শিশু এবং মাঝবয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রোববার দুপুর পর্যন্ত জানুয়ারি মাসে মোট ভর্তি হয়েছেন 63 জন রোগী। এর আগে গত ডিসেম্বর মাসে ভর্তি হয়েছিল 143 জন, যার বেশিরভাগই শিশু। রোগীরা শীতের কারণেও বাইরের খোলা খাবার খেয়ে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য রোগীদের সচেতন এবং সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে তারা। আমাদের এখানে বেশ কিছু ভর্তি আছে। এর প্রধান কারণ আসলে সিজনাল, শীতকালে ডায়রিয়া রোগী একটু বেশি আসে। আর এর পাশাপাশি যেটা হচ্ছে সচেতনতার অভাব আছে, মারা যথেষ্ট সচেতন না। মেন কজ হচ্ছে ভাইরাস আর কি। তো এটার জন্য আসলে উদ্বিগ্ন হওয়ার তেমন কিছু নাই, এগুলো ম্যাক্সিমাম হোম ট্রিটমেন্টে ভালো হয়ে যায়। তো যদি বেশি সিভিয়ার ডিহাইড্রেশন হয় সেক্ষেত্রে আমরা বাচ্চা ভর্তি দিয়ে চিকিৎসা দিচ্ছি। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আরমান। শামীম, আপনি জানাবেন যে কি পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং হঠাৎ করে আসলে এই ডায়রিয়ার আক্রান্ত হওয়ার কারণ হিসেবে চিকিৎসকরা কি বলছেন? আপনি যেমনটা বলছিলেন যে আমাদের প্রতিবেদনে আমরা দেখছিল মানুষ যে ঢাকার দোহারে গত ডিসেম্বর মাসে কিন্তু 163 জন ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়ে তারা সেবা নিয়েছেন এবং এই জানুয়ারি মাসে আজকে 13 জানুয়ারি সোমবার এবং আজ পর্যন্ত 72 জানুয়ারি মাসে 72 জন ভর্তি হয়ে তারা সেবা নিচ্ছেন। এবং আমাকে এখানে ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এবং শিশু ডাক্তার যে কনসালটেন্ট রয়েছেন ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম, তারা আমাকে যেমনটা জানিয়েছেন এর প্রধান কারণ হচ্ছে মানুষের সচেতনতার অভাব। এই সচেতনতার অভাবের কারণে কিন্তু এমনটা সবচেয়ে বেশি হচ্ছে। আর সবচেয়ে বেশি আরেকটা বিষয় হচ্ছে এখানের মানুষ বেশিরভাগই স্বাস্থ্য সচেতনতায় অনেকটা উদাসীন, যার কারণে কিন্তু তারা বাইরের যে মুখরোচক যে খাবার সেই খাবারগুলো বেশি খায়, যার কারণে কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দিচ্ছে। এবং তারা একটা জিনিস বলেছেন যে এর থেকে মুক্তি পেতে হলে অবশ্যই মানুষকে স্বাস্থ্যের দিকে সচেতন হতে হবে। স্বাস্থ্য সচেতনতার বিকল্প কোনো কিছু হতে পারে না এবং স্বাস্থ্যের প্রতি যদি তারা সচেতন হয় তাহলে এই ধরনের বালাই থেকে অবশ্যই তারা মুক্তি পাবে। তো ঢাকার দোহার উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সে এই ছাড়াও কিন্তু ঠান্ডাজনিত অন্যান্য রোগে মানুষ আক্রান্ত ভর্তি হচ্ছেন, তার ভিতরে শিশুর সংখ্যাও কিন্তু অনেকটা বেশি। এছাড়া বলা যায় যে এই দুটি কারণ ছাড়া তেমন একটা রোগী কিন্তু দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মুহূর্তে নেই। তো ঢাকা দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার কাছে ডায়রিয়া আক্রান্ত ও ঠান্ডাজনিত রোগের যে সর্বশেষ তথ্য এটি ছিল। দোহার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীম আরমান। এইচএমপিভি ভাইরাসের সংক্রমণ রোধে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে শুরু হয়েছে স্বাস্থ্য পরীক্ষা। সকালে ইমিগ্রেশনে বুথ স্থাপনের মাধ্যমে কাজ শুরু করে মেডিকেল টিম। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ভারত থেকে দেশে ফেরা যাত্রীদের জ্বর, কাশি, র্যাশ সহ অন্যান্য উপসর্গ আছে কিনা তা পরীক্ষার পর ছাড়পত্র দেওয়া হচ্ছে। কারোর মধ্যে উপসর্গ পাওয়া গেলে তাকে আইসোলেশনে পাঠানোর নির্দেশনা আছে। তবে পণ্য আনা নেয়ায় জড়িত চালক সহকারীদের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এখনো করা হয়নি। এর আগে বৃহস্পতিবার থেকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টেও শুরু হয় স্বাস্থ্য পরীক্ষা।
ইন্ডিয়া থেকে আগত যাত্রীদের আমরা চেক আপ করতেছি, যেমন টেম্পারেচার আছে কিনা, সর্দি কাশি অ্যাজমা সমস্যা আছে কিনা, সিওপিডি আছে কিনা, এগুলো আমরা দেখতেছি। এরপরে সতর্কতামূলক কথা বলতেছি। এরপরেও যদি কোনোটা সন্দেহভাজন মনে হয় তাহলে পরবর্তী ব্যবস্থার জন্য আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে। একটা মেডিকেল টিম হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বসিয়েছি। পাশাপাশি আমরা যে স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনাগুলো সেগুলো যাতে আমরা ফলো করতে পারি, এই জন্য যাত্রীদেরকে আমরা সচেতনমূলক বিভিন্ন ফেস্টুন ব্যানার লাগিয়ে দিয়েছি এবং আমাদের হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা এবং আমরা মাস্ক সরবরাহ করতেছি। গুদামে মজুদ রাখার জন্য নয়, বাজার নিয়ন্ত্রণে চাল আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম। দুপুরে বরিশালে চলতি মৌসুমে আমন সংগ্রহ নিয়ে মত বিনিময় সভায় তিনি আরো বলেন, বাজার স্থিতিশীল রাখতে টিসিবির পাশাপাশি খাদ্য বিভাগের ওএমএস কার্যক্রমও চালু করা হয়েছে। আমরা কিন্তু আমদানিগুলি করছি গুদামে ধরে রাখার জন্য না, আমরা কমান না, গুদামে যেমন আমরা রাখবো আমরা আছে, ঠিক তেমনভাবে মার্কেটে আপনি দেখেন যে ওএমএস চালু করা আগে ছিল, টিসিবির মাধ্যমে ওএমএস ছিল, এখন খাদ্য বিভাগের একটা ওএমএস কার্যক্রম ছিল, কিন্তু ফসলি মৌসুম দেখে কিছুদিনের জন্য এটা মফস্বলে স্থগিত রাখা হয়েছিল, আবার এটা চালু করে দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অনেকেই টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এখনো হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন। শুরুতে চিকিৎসা করালেও এখন পরিবার হয়ে পড়ছে ঋণগ্রস্ত। সরকারি সহায়তার আশায় থাকলেও ফুরাচ্ছে না অপেক্ষা। জয়পুরহাটের রাকিবুল ইসলাম রকি কাজ করতেন নারায়ণগঞ্জের মেট্রো নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডে। অংশ নিয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে। জয়পুরহাট শহরের 0 পয়েন্টে পুলিশের ছোড়া গুলি লাগে চোখ ও শরীরের বিভিন্ন জায়গায়। ছেলের চিকিৎসা করাতে গিয়ে বাবা মুখলিসুর রহমানকে হারাতে হয়েছে হোটেলের শ্রমিকের কাজ। চিকিৎসার খরচ বহন করতে না পারায় দৃষ্টি হারানোর পথে রাকিবুল হাসান। আমি 1 চোখ বাদ হয়ে গেছে, আর 1 চোখ 100-এর মধ্যে 90% দেখতে পাবো, 10% মাইনাস হচ্ছে। আমার ডান চোখটা বাদ হয়ে গেছে। তো এখন যদি আমাকে বাইরে নিয়ে ব্যবস্থা করতে হয়তো চোখের দৃষ্টি ফিরে পেতাম। জুলাই আগস্ট বিপ্লবে আহত হন নাটোরের 81 জন। তাদের অনেকের অভিযোগ কেউ এখন পর্যন্ত তাদের খোঁজ খবর নেননি। অনেকের শরীরে রয়েছে ছড়রা গুলি। গুলি করছে, আমার গায়ে অনেক গুলি লাগছিল, মোটামুটি 14টার মতো লাগছিল। তার মধ্যে একটা চোখে লাগছে। চোখে লাগার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। বলতে বাধ্য হচ্ছি যে অর্থের অভাবে আমি এখন ঢাকায় যাব, মানে সেই পরিবেশটাও আমার এখন নাই। আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার কথা জানান জেলা প্রশাসক। এই বিষয়ে যে তালিকা প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যে, যে আহত এবং নিহতর পরিবারের সব রকমের সহায়তা করার জন্য জেলা প্রশাসন নাটোর সহযোগিতা করে যাবে। যে আহত হয়েছে তাদের চিকিৎসা দ্রুত আরোগ্য লাভের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। রাজধানীর বনশ্রীতে বিজিবির বুলেটে পায়ের হাড় ভেঙে যায় চাঁদপুরের নাইম ইসলামের। বর্তমানে সিএমএইচে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসার জন্য 2.5 লাখ টাকা ঋণ করেছে পরিবার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাল্টে গেছে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের চিত্র। সাসেক 2 প্রকল্পের আওতায় মহাসড়কটি 4 লেনে উন্নীত হয়েছে। এছাড়া একাধিক স্থানে নির্মাণ করা হয়েছে সেতু ও আন্ডারপাস। সহজ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি কমছে চালক এবং যাত্রীদের ভোগান্তি ও দুর্ঘটনা। তবে মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধ হলে দুর্ঘটনা শূন্যে নেমে আসার দাবি চালকদের। সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ সড়কটি সরু থাকায় প্রায়ই ঘটত দুর্ঘটনা। সেই সাথে যানজটের দুর্ভোগ ছিল সীমাহীন। 2019 সালে সাসেক 2 প্রকল্পের আওতায় গোলচত্বর থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত 36.8 কিলোমিটার রাস্তা 4 লেনে উন্নীতকরণ শুরু হয়। কাজ চলমান থাকলেও সুফল পেতে শুরু করেছেন যাত্রী ও চালকরা। এক লাইন দিয়ে যাইতেছে, এক লাইন দিয়ে আসতেছে, এখানে আপনার ওভারটেক করার সুযোগ আছে, কিন্তু আগে ওই সুযোগটা ছিল না, যার কারণে অ্যাক্সিডেন্টটা এখন কম হয়। সিএনজি অটোরিক্সা নিয়ে এক সাইড দিয়ে যাচ্ছে, আর আমরা 4 লাইন রাস্তা দিয়ে যাচ্ছি। ওদের রাস্তা একটা, আমাদের রাস্তা একটা। সড়ক প্রশস্ত করায় কমেছে দুর্ঘটনা। তবে প্রকল্পের কাজ শেষ হলে এই পথে দুর্ঘটনা থাকবে না বলে আশা পুলিশ বিভাগের। সিঙ্গেল লেন হওয়ার কারণে, ডাবল লেন হওয়ার কারণে গাড়ির গতি, গাড়ির চাপ অনেক বেশি থাকতো, প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটতো। বর্তমানে 4 লেন হওয়ার কারণে এই সম্ভাবনার জায়গাটা অনেকাংশে কমে গেছে। মহাসড়কে গুণগত মান ঠিক রাখতেই কাজ চলছে নিখুঁতভাবে। প্রকল্পটি শেষ হলে ভোগান্তি শেষ হওয়ার পাশাপাশি গতি আসবে যানবাহনে, দাবি সংশ্লিষ্টদের।
গত 1 বছর ধরে এই সড়কে ট্রাফিক জ্যাম একেবারেই কমে গেছে এবং কোনো হত বা নিহতের ঘটনা নেই। একটিতে আছে 82 ভাগ আর একটিতে 72 ভাগ, এবং এই দুটি আশা করা যাচ্ছে যে একটি মার্চ 2025-এ আর একটি জুন 2025-এ শেষ হবে। 805 কোটি টাকার এই প্রকল্পে এই পর্যন্ত কাজ শেষ হয়েছে 82%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সার্ভার জটিলতার অজুহাতে জমি কেনাবেচায় দুর্ভোগ পোহাচ্ছেন গ্রাহকরা। জমি নিবন্ধন, খাজনা, নামজারি ও খতিয়ান সেবা পেতে কাজ হলেও গুনতে হচ্ছে বিপুল টাকা। এই সুযোগ কাজে লাগিয়ে অর্থ উপার্জনে নেমেছে একটি অসাধু চক্র। তবে নিবন্ধন কর্মকর্তারা জানিয়েছেন, সফটওয়্যার পরিবর্তনের সময় সাময়িক সমস্যা হলেও এখন আর কোনো জটিলতা নেই। যশোরের ভূমি অফিসে গত কয়েক মাস ধরে কাজ নিয়ে গেলেই সার্ভারের সমস্যার কথা বলে ফিরিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। এতে জমি বেচাকেনা সংক্রান্ত জটিলতায় পড়তে হয় ভুক্তভোগীদের। অভিযোগ আছে, সুযোগটি কাজে লাগিয়ে একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে সমস্যার সমাধান করে দিচ্ছেন। মানে যাওয়া মাত্র ভাই এখন না তখন, আমার সময় নেই, আমার ইয়ে করতে পারবো না, তা করতে পারবো না, অথচ দেখছি আমার পরের ফাইল, আগের ফাইল তো গেল, পরের ফাইলগুলো সে করে দিয়ে আসে। নায়েব অফিসে গেলে যদি টাকা দেন আপনি তাহলে ক্লিয়ার হয়ে যাবে, আর যদি টাকা না দেন তাহলে ও এরকম আপনার তাবাদি থাকবে। সফটওয়্যার পরিবর্তন হয় কিছুটা সমস্যা হলেও সমাধান হয়েছে বলে দাবি কর্মকর্তার। খাজনা নেওয়াও শুরু করেছি, এটা নিয়ে সমস্যা হচ্ছে না। তো আশা করি যে আরও কিছুদিনের মধ্যে এটা আরও দ্রুত করা যাবে, যেহেতু নতুন একটা ভার্সন নতুনভাবে আসছে। লক্ষ্মীপুরে গত এক সপ্তাহে সদর সাব রেজিস্ট্রি অফিসে দলিল হয়েছে মাত্র 57টি, যেখানে প্রতিদিন 50-এর বেশি দলিল করা হতো। একই চিত্র জেলার অন্য অফিসেও। চিকিৎসার প্রয়োজন, বিয়ে সহ নানা কারণে সম্পত্তি হস্তান্তর করতে না পারায় ভোগান্তিতে গ্রাহক। রাষ্ট্রীয় অফিসে দীর্ঘদিন যাবৎ দলিল লেখালেখি হচ্ছে না, এতে করে সাধারণ মানুষের খুবই ভোগান্তির মধ্যে দিন পার করতেছে। গ্রাহকদের অভিযোগ, জেলা সাব রেজিস্ট্রারকে দলিল ভেদে 50,000 থেকে লাখ টাকা না দিলে কাজ হচ্ছে না। 50,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত তারা ঘুষ নিয়ে থাকেন এবং প্রতিনিয়তই মানুষ বিভিন্নভাবে হয়রানি হচ্ছে। তবে এ বিষয়ে কিছু বলতে রাজি হননি সাব রেজিস্ট্রার লোকমান হোসেন। 26 নভেম্বর থেকে ভূমি সেবা অনলাইন সার্ভারের সমস্যার পর থেকে দেখা দেয় দুর্ভোগ। পাশাপাশি দলিল করতে না পারায় অলস সময় কাটাচ্ছেন দলিল লেখকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, এই সার্ভার জটিলতার অজুহাতে যে অসাধু চক্র আসলে নেমেছে, তাদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? আসলে কিন্তু 26 যে ডিসেম্বর থেকে 2 জানুয়ারি পর্যন্ত যে সার্ভার স্থানান্তরের কারণে কিন্তু এই কয়েকদিন কিন্তু সমস্যা ছিল, অর্থাৎ দলিল থেকে অন্যান্য যে জমা খারিজ বা যে খতিয়ান নিবন্ধন সেগুলো কিন্তু হয়তো ব্যাহত হচ্ছে। কিন্তু এর পরে কিন্তু আমরা দেখেছি বা আমরা বিভিন্নভাবে খবর নিয়েছি, সার্ভার কিন্তু সচল রয়েছে। কিন্তু এই সার্ভার সচল থাকলেও এক শ্রেণীর যে দালাল চক্র রয়েছে, এই দালাল চক্র কিন্তু অফিসের যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগ সাজসে কিন্তু তারা কিন্তু মোটা অঙ্কের টাকার বিনিময়ে কিন্তু দলিল রেজিস্ট্রি করে দিচ্ছেন। এমনকি আমরা এখানে অনেকজনের সাথে কথা বলে আমরা এমনকি তথ্য পেয়েছি। এর বাইরেও কিন্তু এখানে যিনি যে জেলা সাব রেজিস্ট্রার রয়েছেন লোকমান হোসেন, তার বিরুদ্ধে গ্রাহক থেকে শুরু করে বিভিন্ন যে দলিল লেখক রয়েছে তারাও কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ করেছেন। তিনি যে বিভিন্ন সময় টাকার জন্য ফাইল আটকে রাখেন, রেজিস্ট্রি দিচ্ছেন না, এবং কথায় কথায় যে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী বা দলিল লেখকদের সাথে অসৌজন্যমূলক আচরণও করেন, এমনকি এখানে অনেকে আমাদেরকে জানিয়েছেন। তবে আমি এই বিষয়ে তার সাথে কিন্তু একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তিনি কোনো কথা বলতে রাজি নয় এবং তিনি কোনো কথা বলবেন না, এমনকি তিনি বলেছেন। এর বাইরে কিন্তু আমরা এই অন্যান্য যে উপজেলা যেখানে রয়েছে সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি একই চিত্র। আমরা রায়পুরও খবর নিয়েছি, সেখানে কিন্তু দালাল চক্রের কারণে কিন্তু সেখানেও কিন্তু দলিল রেজিস্ট্রি হচ্ছে না, মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ছে। যখন মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছে তখন কিন্তু দলিল রেজিস্ট্রি হচ্ছে, এমনকি আমরা অনেকের সাথে কথা বলে আমরা এমনটি জেনেছি। এর বাইরে কিন্তু প্রকার বেদে দলিলে 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। তবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে সদর সাব রেজিস্ট্রি অফিসের যিনি অফিসার রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন তারা যেন গ্রাহক হয়রানি কমে এবং যেন গ্রাহকরা কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, এবং তারা লেখক যারা রয়েছেন বা তাদের সাথে অনেকবার কথা বলেছেন যেন কোনো ধরনের যারা জমি বেচা কিনা করতে আসছে তারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়,
এমনটি তিনি বলেছেন। কিন্তু এখানে অনেকে আবার অভিযোগ করেছেন এমনটি যে জমা খারিজ বা যে নিবন্ধন এবং গুজা রেট কিন্তু বাড়তি হওয়ার কারণে কিন্তু অনেকে জমি বেচা কেনা করতে কিন্তু হিমশিম খেচ্ছে, অনেকে কিন্তু অনেক ধরনের ভোগান্তিতে পড়ছেন। অনেকে ছেলে সন্তানদের বিদেশে পাঠাবেন বা বিয়ে শাদী থেকে শুরু করে নানা যে কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। তো সবকিছু মিলে যদি বলি এখানে যে জেলা সাব রেজিস্ট্রার অফিসে যিনি রয়েছেন আসলে এই সকল দুর্নীতির সাথে তার একটা যোগসাজশ রয়েছে এমনকি এখানে গ্রাহকরা বা আমাদের লেখকরা তারা আমাকে এই তথ্য দিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। আব্বাস হোসেন আমাদেরকে জানাচ্ছিলেন লক্ষ্মীপুর থেকে। ফেনীতে জনবল সংকটের অজুহাতে 24 বছরেও চালু করা যায়নি মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল। অকেজো পড়ে থেকে নষ্ট এবং খোয়া গেছে সুইমিং পুলের যন্ত্রপাতি। 2000 সালে সাঁতারু তৈরির উদ্দেশ্যে শহরের দাউদপুল এলাকায় নির্মাণ হয় মাহবুবুল হক পেয়ারা সুইমিং পুল। 3 একর জায়গা জুড়ে প্রায় 3.5 কোটি টাকা ব্যয় নির্মাণ হলেও জনবল না থাকায় তা চালু করা যায়নি। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়েছে পানির মোটর সহ বিভিন্ন যন্ত্রপাতি। ফাটল দেখা দিয়েছে দেয়ালে, খসে পড়ছে পলেস্তরা। সুইমিং পুলটি ব্যবহার উপযোগী করার দাবি এলাকাবাসীর। যারা সাঁতার পারে না সাঁতার শিখতে পারবে, এটা ঘুরতে আসতে পারবে, অনেক কিছু করতে পারবে। পরিত্যক্ত যেহেতু হয়ে রয়েছে, কিছু হচ্ছে না। তালা ভাঙি গেলেছে, রড কাটিয়ে গেছে, দোতলা দিয়ে গলে আর মোটর টোটর সব লয়ে গেছে। এর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আমরা খোঁজার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা জাতীয় ক্রীড়া পরিষদ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে আমরা পরবর্তী নির্দেশনা চাওয়ার জন্য পত্র দিব। আশুলিয়ায় বকেয়া বেতন ও চাকরিতে পুনর্বহাল সহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল 11টা থেকে প্রায় 4 ঘন্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। শিল্প পুলিশ জানায়, আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের পোশাক কারখানার প্রায় 450 ছাঁটাইকৃত শ্রমিক এসব দাবিতে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি জানান তারা। পরে মালিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করে মহাসড়ক ছাড়েন তারা। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লক্ষ্মীপুরের কোমলনগরে ট্রাক্টর চাপায় মিরাজ হোসেন নামে এক চটপটি বিক্রেতা নিহত হয়েছেন। দুপুরে লক্ষ্মীপুর রামগতি সড়কের কড়াইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে ভ্যানে করে চটপটি বিক্রি করতে কড়াইতলা বাজার রাস্তার মাথার দিকে যাচ্ছিলেন মিরাজ। এ সময় ট্রাক্টরটি চটপটির ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন মিরাজ। ট্রাক্টরটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। চালককে ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রায় 20 বছর আগে স্থাপিত হলেও চালু হয়নি দিনাজপুরের বিরল স্থলবন্দর। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সহজ করতে 2005 সালে স্থাপন করা হয় বন্দরটি। তবে শেডের রেলের সংযোগ এবং সড়ক পথে ভারতে বাণিজ্যের অনুমতি না পাওয়ায় কোনো কাজেই আসছে না সড়ক রেলপথের সমন্বয়ে এই বন্দরটি। রেল ও সড়ক পথে ভারত, নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য বাড়াতে 2005 সালে শুরু হয় বিরল স্থলবন্দরের কার্যক্রম। 25 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পায় বিরল ল্যান্ডপোর্ট লিমিটেড। 2006 সালে সীমান্তের ওপারে রাধিকাপুর পর্যন্ত এবং 2011 সালে পার্বতীপুর থেকে বিরল সীমান্ত পর্যন্ত মিটার গেজ রেলপথকে ব্রডগেজে রূপান্তর করা হয়। 2017 সালে এই রেলপথে শুরু হয় বাণিজ্য। নির্মাণ করা হয় সড়ক, ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনের অবকাঠামো, কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি বন্দরটি। এটার অনেক গুরুত্ব রয়েছে, কারণ এটা হচ্ছে যে আমরা যদি রেলে মাল নিয়ে আসি, রেলে আনলে আমাদের খরচও কম পড়বে এবং আমরা কম মূল্যে আমাদের ভোক্তাদের কাছে মালটি পৌঁছাতে পারবো। এই পোর্টটি চালু হলে আমাদের এলাকার ব্যবসায়ীদের উন্নতি হবে, এলাকার উন্নয়ন হবে। আমরা মনে করি হিলির চেয়েও এটা বেশি কার্যকর হবে। বিরল স্থলবন্দর চালু হলে এর মাধ্যমে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই 4 দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সুযোগ হবে। তৈরি হবে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। দিনাজপুর শহরের একেবারে সন্নিকটে, যার জন্য দিনাজপুর শহরের যে একটা অর্থনৈতিক কর্মচাঞ্চল্য যেটা আসবে, সেটা আমি মনে করি একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই বিরল স্থলবন্দর। কম খরচে পণ্য পরিবহনে বন্দরটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করতে সরকারের প্রতি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
গোপালগঞ্জে জমে উঠেছে 10 দিনের বিসিক উদ্যোক্তা মেলা। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত মুখর থাকছে মেলা প্রাঙ্গণ। শহরের পৌর পার্কে মেলায় স্থানীয় উদ্যোক্তা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা উদ্যোক্তারা অংশ নিয়েছেন। 40টি স্টলে উদ্যোক্তাদের তৈরি পাট ও চামড়াজাত পণ্য, কাপড়, মাটির তৈরি তৈজসপত্র, শীতের পিঠা সহ বিভিন্ন পণ্য রয়েছে। দাম সাধ্যের মধ্যে থাকায় বিক্রি ভালো হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মেলা ঘিরে প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলা চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। হাতের কাজের জিনিস বাসায় তৈরি করতাম, এখন দেখি যে যেটা তৈরি করি সেটা মানুষের সাড়া পাই। স্টুডেন্ট সহ ঘুরতে এসেছি, তো মোটামুটি ভালোই লাগছে এই পর্যন্ত। তো কিছু কেনা হয়নি, শুধু বাজারগুলো ঘুরে দেখা হচ্ছে। আপনারা এই উদ্যোক্তাদেরকে আরো বেশি উৎসাহ দেবেন। এই উৎসাহ দেওয়ার দ্বারা এই উদ্যোক্তারা আরো বেশি পরিমাণে অনুপ্রাণিত হবে এবং এখান থেকেই বড় বড় উদ্যোক্তা হওয়ার প্রক্রিয়া বা পদ্ধতির মধ্যে যাবে। লক্ষ্মীপুরে জব্দকৃত 4.5 কোটি টাকা মূল্যের কোষ্ঠী পাথর প্রত্নতত্ত্ব জাদুঘরে স্থানান্তর করা হয়েছে। সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে তা হস্তান্তর করেন সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহিন উদ্দিন। কোষ্ঠী পাথরটি গ্রহণ করেন চট্টগ্রাম প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গবেষণা সহকারী ওমর ফারুক। এ সময় তিনি জানান, 4 কেজি ওজনের 10 ইঞ্চি লম্বা এই প্রত্নতাত্ত্বিক সম্পদ জাদুঘরে সংরক্ষণ করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, 2017 সালের 10 এপ্রিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হরিসভা ব্রিজ এলাকা থেকে পাচারকালে সুমন মজুমদার নামে এক ব্যক্তির কাছ থেকে শিবলিঙ্গটি উদ্ধার করে পুলিশ। পটুয়াখালীর আব্দুল করিম মৃধা কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে তারা। তাদের অভিযোগ, রোববার দুপুরে কলেজ ক্যাম্পাসে কয়েকজন বহিরাগত প্রবেশ করলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় তারা। এ ঘটনায় 2য় বর্ষের ছাত্র মিরাজ গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেলে নিয়ে যায় সহপাঠীরা। প্রাথমিক চিকিৎসার পর পাঠানো হয় বরিশাল মেডিকেলে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।